সেশনগুলোতে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, আপনি দেখবেন যে সবই পারবেন। জব প্লেসে আপনারা কাজ করতেছেন এবং আবার যখন কাজে যাবেন তখন ওই যে সবগুলোই পারতেছেন, কিন্তু একটু মনে রাখতে হবে। মনেটা কি, যে আমি কোনটা কোন প্রসেসে করব সেই প্রসেসটা যেন আমার ঠিক থাকে। কিন্তু পিপিআর মুখস্থ করার দরকার নেই, কারণ বাংলাদেশ সরকারের যে আইন সংবিধান এটা থেকে মুখস্থ করি আমরা যখন যেটা প্রয়োজনে আমরা দেখিনি বা আইনের কাছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পিপিএ 2006 এর মধ্যে কন্টেন্ট ছিল কয়টা, 73, আর অধ্যায় ছিল 5টা। আর পিপিআর 2008 এর কি হলো, কন্টেন্ট 130, 130টা, আর অধ্যায় হলো 9টা। অতিরিক্ত কি আছে এখানে, শিডিউল বা তফসিল, রুলস বা বিধি বা আইন, তাই না? এই যে 2008 এ এই তফসিল এবং আইন দেওয়া হলো, আইন দেওয়ার কারণে এটা কি হলো, এটা মানাটা বাধ্যতামূলক হয়ে গেল। আগেরটা ছিল কি, পিপিএটা ছিল এক, কিন্তু এটা তখন রুলস আকারে অনুমোদন হয় না সংসদের বা পাবলিক প্রসিকিউশন অ্যাক্ট। এখন এই বিধিগুলা, এই আইনগুলা পিপিএটা নাম হলে শাস্তির বিধান রাখা হয়, অর্থদণ্ড, মানে বিভিন্ন রকমের বিধান আছে এখানে আইনের, ব্যর্থ হয়। আর সবচেয়ে বড় হলো প্রথম দেখা লাগে অডিট। এখন আপনারা জানেন যে পিপিআর অডিট তো চিনেন, তাই না? এই শব্দটার সাথে সবাই পরিচিত, তাই না? তাদেরকে আপনি খাওয়াবেন, শ্বশুর বাড়ি জামাই রাখবেন, আবার যাওয়ার সময় বলেন যে একটা না লিখলে তাদের আবার ঠিক হবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেন জটিলতা সৃষ্টি না হয়, এখন পিপিআর ধরে ধরে অডিট করা হয়। এখন পিপিআর এর উপরে অডিটরদেরকেও বা এডিট যারা অ্যাকাউন্টস অফিসার, অডিটর, ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া আছে। আমি কয়েকটা সেশনে গিয়েছিলাম, তাদের 4টা 5টা সেশন নিয়েছিলাম তাদের অডিটরদের এবং অ্যাকাউন্ট অফিসারদের। তাদেরকেও এই বিষয়গুলো, তাদের সেশনগুলো ভিন্ন। তারা যখন অডিট করবে তারা দেখবেন বিধি, কোন বিধিতে কোনটা লঙ্ঘন করলে কি হয় এগুলি। আর আমরা আপনারা যেগুলি কাজ করবো আমাদের একটু হলো ভিন্ন। আমরা হলো বেসিক জিনিসটা জানবো, ঠিক আছে, কিন্তু মূল জিনিস। এখন আমরা দেখতে পাচ্ছি কি পিপিআর 2008 এ অ্যাকচুয়ালি মূল পার্থক্যটা হলো তফসিল এবং রুলস এর মধ্যে, তাই না? এখন এই যে 130টা রুলস, এক একটা রুলসের মধ্যে কোন রুলস কোথায় অ্যাপ্লাই হবে, কোনটা কাজ কোথায় করতে হবে, কোন দিকে কাজ করবে, কোনটা কখন কাজ করতে হবে, ওই বিষয়গুলো ওখানে বলা হয়। এই যে মেথডগুলো আমরা পরে কথা বলবো। এখানে আরেকটা বিষয় আছে পি, এটা আসলে অনেক বড় বিষয়। তো আমরা আপনাদের জন্য যেগুলো ইংলিশ সেশনে কথা বলবো, প্রকিউরিং এন্টিটি। পিপিআর এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকিউরিং এন্টিটি, যেটা সংক্ষেপে আমরা বলি পিই, তাই না? যারা আপনারা কাজ করতেছেন এই শব্দগুলো নামগুলো পরিচিত। পি মানে প্রকিউরিং এন্টিটি, যাকে বাংলায় শাব্দিক অর্থ বলি ক্রয়কারী। ক্রয়কারী আমরা কি কিনি মনে আছে তো, গুডস ওয়ার সার্ভিস। গুডসটা কি আমরা তো বুঝি, তাই এই যে আমার হাতে যেটা, এটা কি দেখা যায়, শোনা যায়, হিসেব করে, এই জন্য এটাকে আমরা বলি গুডস। গুডস ওয়ার কি, এই যে আমরা বিল্ডিংটাতে কথা বলতে পারি, এখানে গুডস আছে, ওয়ার আছে, সার্ভিস আছে, শ্রম আছে, পরিশ্রম বা লেবার দিয়ে কাজ করে, সবগুলো মিলে এটা হচ্ছে, এটা এই জন্য এটার নাম হলো ওয়ার। আর সার্ভিস কি, এই যে বিল্ডিংটা তারা ডিজাইন করলো, কনসালটেন্ট, ভেরি গুড, কনসালটেন্ট। তারপরে ডাক্তার যে সেবা দেয়, অর্থাৎ সেবাটার ইংলিশে তো সার্ভিস, তার মানে যে জাতীয় সেবাগুলো দেয় সবগুলোরই আমরা বলি সার্ভিস, বাংলা বলি সেবা। তো সেবাটা কি দেখা যায় অনেক সময়, যে সেবা কিন্তু দেখা যায় না, সার্ভিস দেখা যায় না, অনুভব করা যায়, ফিল করা যায়। অনেক সময় সেবা মেজার করা যায় না, কিন্তু সেবাকে কি করতে হয়, ইন্টেলিজেন্স সার্ভিস এগুলো আমরা কি করি, এগুলি কোয়ালিটির মানদণ্ডে বেশিরভাগ হিসেব করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, তাইলে পিপিআর এর কি তিনটা জিনিস কি কি, গুডস ওয়ার সার্ভিস, তাই না? এখন এখানে প্রকিউরিং এন্টিটির অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের ইয়ে থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলো জানানোর জন্য। কারণ আমরা জানি যে বালিশ ক্যান্ডের কথা শুনেছি, তাই না? বালিশ ক্যান্ডে 5টা আইটেমের মধ্যে 2টা আইটেমের রেট বেশি ধরা হয়েছিল, পরে আবার এই দুটোতে বেশি দিয়ে অন্যগুলোতে কম দিয়ে এস্টিমেটের মধ্যে রেখে কিন্তু টেন্ডারগুলো নেওয়া হয়েছে। একটা বালিশের দাম ছিল অনেক টাকা, তাই না? স্বর্ণের বালিশ ছিল, ভিতরে স্বর্ণের বার ছিল এবং শুইলে ঘুমাসতো নাকি, আর কিছু লাগতো না। এটাতে দুর্বলতা ছিল যে এটা আমরা দেখা সুযোগ হয়েছিল, এখানে এস্টিমেট থেকে শুরু করে টেন্ডার আহ্বান এভাবে সবগুলোতে মানে রাঘব বল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সবাই জড়িত ছিল। তো যাই হোক, এই জন্য বলা হয়েছে পি এর কি দায়িত্ব, তখন বলা হয়েছে পি এত দায়িত্ব নেই, ইভালুয়েশন কমিটির দায়িত্ব ছিল। আসলে পি এর দায়িত্ব সবচেয়ে বেশি। পিপিআর আমরা জানি ক্রয়কারীর দায়িত্ব হলো 80%,
আর 20% এর মধ্যে হোপের তেমন দায়িত্ব নাই 5%। হোপ পর্যন্ত যিনি মাথায় থাকে। হোপের মিনিংটা কি? হেড অফ দি প্রোটিনিং এন্ড ডিজিজ। এখন এই পির দায়িত্ব জানতে হবে। পি আমরা কিন্তু পি হচ্ছে অনেকে বা পি প্রতিনিধি হিসেবে কাজ করি বা অনেক সময় সরাসরি পি হিসেবে কাজ করি। পি কি করবে বলেন তো? পি এখন শুরু থেকে সব কাজ করবে পি। তার মানে উনি করবে মানে ওনার প্রতিনিধি থাকবে, ওনার হেল্পিং হ্যান্ড থাকবে। প্রচুরিং অ্যাক্টিভিটি প্রথমে কি করবে? একটা ক্রয় পরিকল্পনা করবে বাৎসরিক। এপিপি এটা একটা সেকশন আছে, আমরা কথা বলবো। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান করবে। এপিপি করার পরে এপিপির সাথে পাক কলম থাকবে, এটা অনুমোদন দিবে কার থেকে? হোপ থেকে। এপিপি অনুমোদন দিবে কে? হোপ। আর এমনি অনুমোদনকারী কাকে বলা হয়? অ্যাপ্রুভিং অথরিটি। অ্যাপ্রুভিং অথরিটি হলো আর্থিক মানদণ্ডে, যেটাকে আমরা বলি ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার, তাই না? ওইখানে যাকে যত টাকার আর্থিক ক্ষমতা দেয়া থাকে তার কাছে ওই নথিটা ওই আর্থিক অনুমোদন যাবে, ঠিক আছে? অনেক সময় কিছুদিন আগে আমরা এখানে ওই যে ইঞ্জিনিয়ারিং স্টাফ প্রদান সেশন দেখছিলাম, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আসলে তারা মনে করতে সবই ভোগ দিবে। ভোগ মানে কি? হেড অফ দি প্রকিউরিং এন্টিটি। কিন্তু ভোগের কাজ যদি আর্থিক ক্ষমতা ওই পরিমাণ হয় যেটা ভোগের কাছে যাবে যাবে, কিন্তু আর্থিক ক্ষমতাটা যদি পি পর্যন্ত হয় তাহলে পি কাছে যাবে। আবার পি বা হুপের সাথে আর্থিক অনুমোদনের কোনো বিষয় অনেক জড়িত থাকে না। জড়িত থাকে আর্থিক অনুমোদন হবে লিমিটেশনের উপর, তাই না? আর্থিক লিমিটেশনের উপর। যাকে যতটুকু আর্থিক ক্ষমতা দেয়া থাকে তার কাছে ওই নথিটা যাবে। তাই ক্লিয়ার বিষয়টা? অনেকে মনে করে হুপের কাছে সব নথি যাবে। হুপের কাছে শুধু যাবে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের জন্য। আর যদি আর্থিক অনুমোদনের বিষয় থাকে, যার কাছে যতটুকু ক্ষমতা থাকে ওই ক্ষমতা অনুযায়ী তার কাছে ওই অনুমোদনের জন্য নথিটা যাবে, ঠিক আছে? এগুলি অনেক কনফিউশন কাজ করে। তো আমাদের পি মিনিংটা কি? প্রকিউরিং এন্টিটি। তার মানে পি কি করবে? অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান করবে, এস্টিমেট করবে, অনুমোদন করবে। এস্টিমেটটা কিভাবে করবে? কমিটি দিয়ে। এটা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের একটা সেকশন আছে, আবার আমি দেখাবো আপনাদের। এখন পি আর কি কাজ আছে? পি বিজ্ঞপ্তি দিবে। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। পি কি করবে? এপিপি হওয়ার পরে যদি ওটিএম হয়, অনেকগুলো মেথড আছে ওটিএম, আরএফকিউ, ডিপিএম, এগুলি। তার মধ্যে ওটিএম হলে উনি কি করবে? বিজ্ঞপ্তি দিবে। আরএফকিউ হলেও নোটিশ দিবে যদি প্রয়োজন হয়। তো বিজ্ঞপ্তি কোথায় দিবে? আমরা জানি জাতীয় পত্রিকায় কয়টা দিতে হয়? 3টা। 2টা জাতীয় পত্রিকা দিতে হয়, একটা বাংলা, একটা ইংরেজি, আর স্থানীয় একটা। এখন এই জিকে শামীমের একটা ছিল মামলা, শুনছেন তো আপনারা? এটা নিয়ে বহুবার তদন্ত হয়ে দেখা গেছে খুঁজে পাচ্ছেন না মানে দায়ীকে। ওদের মানে যে বিজ্ঞপ্তিও ঠিক আছে, পাককলনও ঠিক আছে, অনুমোদনও ঠিক আছে, ইভ্যালুয়েশনও ঠিক আছে, প্রপারলি উনি কাজ করছে। কিন্তু এটাতে অভিযোগ কি ছিল? যে এখানে দরপত্র বিজ্ঞপ্তি বা টেন্ডার বিজ্ঞপ্তি পত্রিকা যে প্রকাশ হয়েছে, বেশ কিছু ঠিকাদার অভিযোগ করলো যে আমরা এটা জানি না বা দেখতে পাই নাই, আমাদেরকে জানানো হয়নি। পরে তদন্ত করার পর এক সময় দেখা গেল, তখন তৎকালীন প্রাইম মিনিস্টার বললো যে কম্পিউটার অপারেটর ওই পত্রিকাওয়ালাদেরকে ডাকার পরে বললো যে ওই দিনের পত্রিকার কয়টা সংস্করণ ছিল খেয়াল করেন। ওই দিনের পত্রিকার, আপনার পত্রিকার দুই পত্রিকাওয়ালার অফিসকে ডাকলো যে কয়টা সংস্করণ করেছে। দেখা গেছে বাজারে 2টা সংস্করণ পাস করে, একটা সংস্করণ বাজারে বের করা হয়েছে। কথাগুলি কি বুঝে আসতেছে? একটা পত্রিকায় 2টা সংস্করণ করে, যে সংস্করণের বিজ্ঞপ্তিটা ছিল এটা পত্রিকা অফিসে রেখে দিচ্ছে সিন্ডিকেট। আর যে সংস্করণ বিজ্ঞপ্তিটা ছিল না, প্রথম সংস্করণটা বাজারে বের করা হয়েছে। তাহলে দ্বিতীয় সংস্করণে যে পত্রিকা নোটিশটা হলো, টেন্ডার নোটিশ, ওটা যদি বাজারে ছাড়া না হয় তাহলে কেমনে দেখবে? কারণ আমি তো বলবো যে ইত্তেফাক পত্রিকাতে তো পড়ছি, ওই দিনের পত্রিকাতে প্রকাশ হয়েছে। আসলে ওই পত্রিকা ওই সংস্করণে ওই দিনের 2টা সংস্করণ প্রকাশ করা হয়েছিল, কিন্তু একটা সংস্করণে বিজ্ঞপ্তি দিয়ে ওই সংস্করণটা রেখে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এখন থেকে বলা হচ্ছে যে তাহলে কি করা হয়, কেন এরকম হলো? ওই যে নোটিশে চিঠিতে, পত্রিকার চিঠিকে বলতে হবে যে আমার প্রতিটি সংস্করণ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। আমরা কি করি? পত্রিকাগুলোকে নোটিশ করার জন্য দিই না, বিজ্ঞপ্তি প্রকাশের জন্য দেই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের চিঠিতে লিখে দিতে হবে বা মেইল করার জন্য বলে দিতে হবে যে আপনার প্রকাশিত পত্রিকা এত থেকে এত তারিখের মধ্যে একবার বা 2বার প্রকাশ, এবং প্রতিটি সংস্করণ মনে থাকবে। না হয় জিকে শামীমের মতো একটা দিয়ে বাজার না ফেলে রেখে দিবে, পুরো সিন্ডিকেট টেন্ডারবাজি করবে।
এই বিষয়গুলো ছোট, কিন্তু এই বিষয়গুলো একটা ছোট ভুলের কারণে অনেক বড় ধরনের আর্থিক ক্ষতি হয় বা আমরা নিজেরও বিপদে পড়ি, তাই না? তাইলে পির কি দায়িত্ব? সে বিদ্যুৎটা নিশ্চিত করবে, বাজারে সার্কুলেট হলে দিবে। আর একটা বলা হয়েছে বহুল প্রচারিত পত্রিকা দিতে হবে। তারপর দেখেন আরো অনেকগুলো বিষয় আছে, দুইটা জাতীয় পত্রিকা, একটা বাংলা একটা ইংরেজিতে দিবে। লোকাল পত্রিকাতে দিবেন, কিন্তু লোকালটা না দিলে আপনার কোনো সমস্যা নেই, আমি করি না। লোকালটা স্বচ্ছতার জন্য আপনি দিবেন। লোকালটা হলো জেলা উপজেলা পর্যায়ে কোনো পত্রিকা আছে না, এইগুলো যেমন আমাদের কুমিল্লার লোকাল কি বাংলা, তারপর আরো কি জানি আছে কুমিল্লার কাগজ বিজয়, এরকম বিষয়গুলো। তা আমি পীর কথাটা কেন বলতেছি আপনাদেরকে বলতে বলা হয়েছে, কারণ পীর অনেক রেসপন্সিবিলিটি, তাই না? তারপরে পীর যে দিবে, এই যে টেন্ডার ডকুমেন্ট গুলো পীর তৈরি করবে, হয় পীর নিজে করবে অথবা কোনো এক্সপার্ট দিয়ে করাবে। ধরেন আপনি একাডেমিশিয়ান, আপনি কি টেন্ডার ডকুমেন্ট কনস্ট্রাকশন সম্পর্কে জানেন? জানেন না, তাহলে আপনি কাউকে দিয়ে করাচ্ছেন। এতে বুদ্ধিমানের কাজ হলো আপনি টেকনিক্যাল কমিটি করে দিবেন, নিজের উপর লায়াবিলিটি আসবে। আপনি যখনই টেন্ডার বিজ্ঞপ্তি দিবেন, পাককলন করবেন, পাককলনের জন্য পাককলন কমিটি গঠন করতে হবে বাধ্যতামূলক। পিসি কমিটি বা টেকনিক্যাল কমিটি আছে পিপিআর এর 7 ধারায়, ওখানে ওই ধারা 3 জন কমিটির সদস্য নিয়ে টেকনিক্যাল কমিটি করবেন, যে আমার ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই। আর আপনার যদি ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকে, সেল থাকে, তারা যদি পারে তাদেরকে দিয়ে করাবেন। তারপরে যদি এমন বিশেষায়িত জিনিস পণ্য হয় অথবা ওয়ার্ক হয়, তাহলে কি করতে হবে? আমার স্পেশাল টিম গঠন করে পেনশন তৈরি করতে হবে, না আমার বিপদে পড়ে যাবে। অনেক সময় বন্ধু বান্ধব থেকে হয়তো মনে করে নিয়ে আসবেন, কিন্তু এটা তো তারা লায়াবিলিটি নিবে না, নিজের উপর রিস্ক থেকে যাবে। সরকার পিপিআর যেহেতু বলে রাখছে যে বিশেষায়িত ক্ষেত্রে এবং টেকনিক্যাল ক্ষেত্রে যদি আপনার প্রতিষ্ঠান বা আপনার সরকার হিসেবে আপনার কোনো ওই ধরনের সক্ষমতা না থাকে, আপনি টেকনিক্যাল কমিটি করেন। আর টেকনিক্যাল কমিটি এমনিতেও করা যায়, টেকনিক্যাল কমিটি কারিগরি কাজ কমিটি যে কোনো টেকনিক্যাল কাজের জন্য করা যায়। তো সুতরাং করা যেহেতু যায়, নিয়ম আছে, রিস্ক নেওয়ার দরকার নেই, করে নেবেন। তারপরে বলা হয়েছে এই কমিটি গঠনের মাধ্যমে করার পরে টোটাল ইভালুয়েশন করলো, ইভালুয়েশন কমিটি এবং টেন্ডার ওপেনিং কমিটি, এগুলি গঠন করবে কে? পি। এগুলি কখন করতে হয় বলেন তো? ওপেনিং এর আগে, অর্থাৎ পত্রিকার প্রকাশের আগে আপনাকে এই বিষয়গুলো করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় জানি না, এই যে আমরা পত্রিকার প্রকাশের জন্য চিঠি দিই, এটাকে টাইমটা কিভাবে হিসাব করি? বলি না দরপত্র দাখিলের একটা সময় বলি না, আমরা পত্রিকা দেখি যে দরপত্র তোলার তারিখ, গ্রহণের তারিখ, এরকম কিছু বিষয় থাকে না? তো এই বিষয়গুলো কিভাবে হিসাব করি? অনেকে মনে করে যে আমি পত্রিকাওয়ালাকে চিঠি দিয়ে দিলাম, ওই দিন থেকে টাইম হিসাব করবো। বিষয়টা কি এরকম না, পত্রিকার প্রকাশের থেকে, এটা আমার কথা না, আমার দেখেন এটা হলো পত্রিকার প্রকাশের থেকে, অর্থাৎ এই যে দেখেন ডকুমেন্ট মাস্টার এই যে তো আছে, আর এই জিনিসগুলো হলো আপনাকে সেল বাইরে দেবে, অর্থাৎ আপনার প্রথমত হলো টেন্ডার ডকুমেন্টটা আপনি পত্রিকা প্রকাশের আগেই রেডি করবেন। আরেকটা হলো এই যে দাখিলের সময়টা, পত্রিকা প্রকাশের যে সময়টা এবং দাখিলের সময়টা, টেন্ডার যে দাখিল করবে, এটা হিসাবটা হবে যেদিন পত্রিকা প্রকাশ হবে, মনে থাকবে? তাহলে প্রকাশ কেমনে হবে আপনি কিভাবে বুঝবেন? আপনি পত্রিকালাকে 2-3 দিন সময় দিবেন, যে আমি আজকে রাতে চিঠি দিলাম কালকে উঠে দিবেন, কোন না, বড় বড় পত্রিকালারা 2 দিন সময় নেয়। এখন অবশ্য এরকম করে না, অনলাইনে দিয়ে দিলে রিলিজ হয়ে যায়। তারপরে আপনি 2-3 দিন সময় নেবেন, আর এই সময়গুলা দেখেন সবগুলা বলা হচ্ছে মিনিমাম। তাহলে ওই বিষয়টা ক্লিয়ার তো? অর্থাৎ দরপত্র দাখিলের সময়টা হিসেব করা হবে পত্রিকা প্রকাশের থেকে, ঠিক আছে? এখন কোনটাতে কতদিন? সাধারণত 2 কোটি হলে হলো 14 দিন, ন্যূনতম 14 দিন দিতে হবে পত্রিকা প্রকাশের জন্য, দাখিলের জন্য। প্রকাশ থেকে দাখিলের জন্য ভেন্ডরকে, ঠিকাদারকে বা টেন্ডারদেরকে 14 দিন দিতে হবে। এগুলি লিখারও দরকার নেই, এগুলি আছে 61 দ্বারা গেলে আপনারা পাবেন এগুলি। আর এগুলি মুখস্থ করলে মাথা উল্টা পাল্টা হয়ে যাবে। 14 দিন হলো 2 কোটি, ঠিক আছে? তারপরে 2 কোটি থেকে 5 কোটি হলে 21 দিন। কারণ কি অসুবিধা হচ্ছে বুঝতে? ইজি ভাবে নেবেন সবগুলোকে। হ্যাঁ, ধরেন আমরা কলিগ আলাপ করতেছি, শেয়ার করতেছি, এরকম ভাবে ইজিলি চিন্তা করবেন। আর জটিল ভাবে চিন্তা করলে প্যাচ লাগিয়ে দেবো, ঠিক আছে? তারপরে হলো 5 কোটির উপরে হলো 28 দিন, ঠিক আছে? আর ইমার্জেন্সি হলে 10 দিন। ইমার্জেন্সি মানে কি? যেমন আমাদের করোনা গেল না, করোনার সময় আমরা দেখা গেল কোটেশন আরএফকিউ করতে পারি নাই, ডিপিএম করতে পারি নাই, লিমিট চলে গেছে, এবং ওই প্রেক্ষাপটটা এমন ছিল যে
যে আমরা আসলে আরএফপি করার শুধু না দিব, তাহলে কি করতে হবে, দরপত্র দিতে হবে, ওটিএম। তাহলে ওটিএম করতে হলে তখন ওইটা ছিল ইমার্জেন্সিতে। ইমার্জেন্সি কতদিন দেখেন, 10 দিন। তাহলে এই যে বিষয়টা বোঝা গেছে কিনা, প্রথম কথা হলো দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্টটা পত্রিকায় প্রকাশের আগেই টেন্ডার ডকুমেন্ট রেডি রাখতে হবে। না হয় পত্রিকায় প্রকাশ হয়ে গেলে টেন্ডাররা কিনতে এসে বিব্রতকর অবস্থা হবে, না পাইলে অভিযোগ করে দেবে। আবার আপনি তাড়াহুড়ো করে টেন্ডার ডকুমেন্ট করতে গেলে ভুল হবে, তাই না? টেন্ডার ডকুমেন্টটা তৈরি করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের আগে। সাধারণত হুক থেকে এপিপি যখন করবেন তখন থেকে প্রস্তুতি নেবেন, যে হুক অনুমোদন দিয়েছেন তখন থেকে প্রস্তুতি নেবেন। আচ্ছা, আর এই বিষয়গুলো 14 দিনের ন্যূনতম মিনিমাম। এখন আপনি 14 দিনের জায়গায় আপনি 21 দিনের আগ পর্যন্ত সময় রাখতে পারেন এই স্ল্যাবে, তাই না? আবার এই স্ল্যাবে 28 দিনের আগ পর্যন্ত সময় রাখতে পারেন, যেহেতু বলা হয়েছে মিনিমাম, ঠিক আছে? তাহলে কি হবে, ঝুঁকি থাকবে না, রিস্ক থাকবে না, পত্রিকায় প্রকাশও হবে ঠিক মতো, দাখিলের সময়টাও আপনি সেফ থাকবেন। এই বিষয়গুলোর জন্য মামলা হয়ে যায়, ঠিকাদাররা মানে একজন আরেকজনের সাথে থাকে, বা আপনার সাথে কোনো একটা ছোটখাটো বিষয় বা যে কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট হলে মামলা করে দিবে, অভিযোগ করে দিবে। এখন পিপিআর অভিযোগ, এটাও কিন্তু আবার অনেকগুলো বিষয় থাকে, অভিযোগের জন্য কমিটি গঠন, ওই যে সিপিটিউতে যাওয়া, এগুলো খুব ঝামেলা। সিপিটিউ বলেন তো, সেন্ট্রাল প্রকিউরমেন্ট অ্যান্ড টেকনিক্যাল ইউনিট, এটা প্রকিউরমেন্টের আইনকে নিয়ন্ত্রণ করে, ক্রয়টাকে নিয়ন্ত্রণ করে, সারা দেশে অ্যাডভাইস করে। এখন এই পিপিআর এর উপর আরেকটা অধিদপ্তর হয়ে গেছে, এটা জানি তো আপনারা, বিপিপিএ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। প্ল্যানিং কমিশনেরই একটা আরেকটা ইউনিট, যেটা একটা ছিল সিপিটিউ, এটা আছে, আর নতুন করে যেটা হচ্ছে 1-2 বছরের মধ্যে, সেটা হলো বিপিপিএ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। আপনার কোনো এই যে ক্রয় কেনাকাটার পরামর্শ লাগলে, কোনো জটিলতা হলে, কোনো রকমের সমস্যা হলে তারা দেখে লিডার করে। তাইলে এই বিষয়টা তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি, তাই না? স্যার ম্যাক্সিমামটা কত হবে? কিন্তু প্রথমে আমি বলি যে 21 টি ম্যাক্সিমাম মানে আগের স্ল্যাব, যেমন আপনি 2 কোটি টাকার মধ্যে যদি ক্রয় কাজ হয়, তা আপনি তো 21 দিন দিতে পারবেন না, তার মানে 21 দিন রাগ পর্যন্ত রাখতে হবে। ক্লিয়ার? এটা হলো আমি কেন বলতেছি, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে। কারণ আমরা যদি কাটা 14 দিন দেই, তাইলে কোনো কারণে যদি পত্রিকালা যদি মিস করে, তাহলে কি হবে, আপনার ন্যূনতম 14 দিন আর হচ্ছে না, ওই অডিট এসে সুন্দর করে একটা আপত্তি দিয়ে দিবে। প্রথম অডিট কি দেখে বলেন তো, প্রথম মাসে দেখবে এপিপি ঠিক আছে কিনা, তারপরে দেখে এই বিজ্ঞপ্তিগুলা। আপনি দেখেন বড় ধরনের কিছু হয় না, এইসব বিষয় দিয়ে প্যাচে একটা আপত্তি দিয়া একটা বড় অঙ্কের টাকা বলে দিলেন, 20 কোটি টাকা আর্থিক ক্ষতি, এরকম আপত্তি দিয়ে দেয়। তা আপনাদেরকে এই জন্য বলতে বলা হচ্ছে যে এই বিষয়গুলো যেন খেয়াল রাখেন। তারপরে আরো কিছু আছে যে আমরা কোনো কারণে টেন্ডার পেলাম না, এই টেন্ডারের ক্ষেত্রে হলো 2 কোটি হলে 10 দিন, আর ইমার্জেন্সি কেসে আছে 7 দিন, আর আদার সিচুয়েশন, আদার কেস কি, অনেক কেস আছে দেখুন আপনি কোনো কোটেশন বা বিপিএম মিলাতে পারতেছেন, এটা ভিন্ন কেস, সেই ক্ষেত্রে বলা হয়েছে 14 দিন দিয়ে আপনি রিটেন্ডার দিতে পারবেন। অনেক সময় আছে না যে ঠিক আছে আমি একটা রাস্তা নির্মাণ করতেছি, বিল্ডিং, আমি যদি এরকম ওই যে রিটেন্ডারে আবার যদি আমি সময় নিতে চাই যে টেন্ডারের সময়, তাইলে আমার ওই সময়টা পাচ্ছি না, সময় কম, তাইলে এটা আবার কেসে এই 14 দিন দিয়ে আপনি টেন্ডার করতে পারবেন, রিটেন্ডার করতে পারবেন। টেন্ডার ভ্যালিডিটি সাধারণত হলো 60 থেকে 120 দিন, এটা খেয়াল রাখবেন। নরমালি 60 থেকে 120 দিন, কিন্তু বড় টেন্ডারের ক্ষেত্রে এটা চেঞ্জ করতে হয়, যেমন পদ্মা ব্রিজ, কক্সবাজার রেল লাইন, এগুলি কি ওই স্ট্যান্ডার্ড 60 থেকে 120 দিলে হবে না, তখন বোর্ড থেকে অনুমোদন নিয়ে নিতে হয় যে আমার টেন্ডার ভ্যালিডিটিটা একটু বেশি প্রয়োজন এই কারণে। তারপরে হলো আপনার টেন্ডার সিকিউরিটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পিপিআর এর টেন্ডার সিকিউরিটির একটু বিষয় আছে। কারো খারাপ লাগতেছে? বুঝতেছেন? কারণ অনেক সময় ঘুম আসে। আপনাদের কি পিটি আছে সকালে? জি স্যার। পিটিও আছে? ফারুক কি সকালে বাঁশি বাজায় নাকি? তখন তো একটা জটিল বিষয়, কারণ উঠায় সারাদিন এরকম পিটি করলে ওষুধ শরীর ভালো থাকে, থেকে ভালো থাকে। কিন্তু এখানে আমি বারবার পোস্ট ম্যানেজমেন্টকে বলতেছি, আমি দিদি স্যারকেও কয়েকবার বলছি, বর্তমান দিদি স্যারকেও, যে কপি করার বা কিন্তু আনা কারণ এটা আসলে কেন করছে না, এই বিল্ডিংটা নতুন হলো 5-7 বছর বয়স হয়ে গেছে, এটা আমার হাতেই করা। ধরেন আমরা এখানে দেখেন অনেকগুলো রুম স্পেস করে দিছি, করিডোর দেখেন আগের বিল্ডিং এর মতো না, এগুলি কিন্তু ওইভাবে করা হচ্ছে। তারপরে এই রুমগুলোতে দেখেন এগুলিতে সিট কিন্তু বেশি দিয়ে দিচ্ছে, আরো কম দেওয়ার কথা,
আপনি যদি টি কপি কর্নার করতে চান অসুবিধা নেই, প্লাগ পয়েন্ট আছে। কারণ কি আপনি ইন্টারনাল যারা ইন্টারনেট করে স্টুডেন্টরা তাদের চেয়ে শিখাতে ভিন্ন, তারা কি চকলেট দিবে চা দিবে তো আবার খাই দেবে, তা আপনি ওদের এটা করবো না। এখন আমাদের বুঝিনা, আমি কিছুদিন আগে ইয়েতে গেছিলাম আপনার আরবিদের, এই যে আরবি বেঙ্গল, তাদের মেজরদের সেকশন নেই প্রায় সমান। এদের এখানে কিন্তু টি কর্নার কফি কর্নার দেয়া আছে, সুন্দর একদম আলাদা এরকম ইয়ের মধ্যে পাশে চকলেট কফি টি সব দেয়া আছে। যার যেটা একটু খারাপ লাগে তারা সেশনগুলো লম্বা সময় 3 ঘন্টার সেশন বা একটানা ওয়ার্কশপ হয় 5 ঘন্টা আমরা থাকি। তো আবার 1 ঘন্টার সেশন যেগুলি এগুলি তো টি কফি কর্নার থাকে। এখন আমাদের